আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 34 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বড় আম্মুর কথার মাঝে অর্থি হঠাৎ উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়ে ফোনটা ড্রয়ার থেকে একটা চাবির রিং বের করে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আকস্মাৎ কান্নারত ভারী গলায় বলে উঠলো, ঠিকই বলেছো তুমি, চলে যাব আমি। যদি ওই ছেলেটা আমাকে ফিরিয়েও দেই তবুও আর তোমাদের কাছে আসবো না, আর যদি মেনে নেই তবুও ভিক্ষে করে খেতে হলো, কখনো 2 পয়সার জন্য তোমাদের দ্বারস্থ হব না। এটা তোমার মেয়ের প্রতিজ্ঞা রইল। কথার দ্বারা 3টি মানুষকে স্তব্ধ করে দিয়ে হঠাৎ করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিশাত একটু পূর্বেই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। অর্থের বলা শেষ কথাগুলো শুনেছে সে। হঠাৎ অর্থিকে এমন করে দৌড়ে বেরিয়ে যেতে দেখে পথরোধ করতে চেয়ে চিল্লিয়ে বলল, অর্থি আপু থামো, এই রাতে কই যাচ্ছ? থামো, আমার কথা শোনো আপু, যেও না কোথাও। পারলো না মেয়েটাকে বাধা দিতে। নিশাতের চোখের বাঁধ ভাঙলো, ননদের পিছনে দৌড়ে ছুটলো। নিশাতের চিৎকার শুনে যেন রুমে অবস্থান করা 3 জনের সম্বিত ফিরল। আনিকা বেগম আর রিমি বেগম আর সাথী বেগমও ছুটলো। নিশাত সর্বশক্তি প্রয়োগ করে দৌড়ে এসেও মেয়েটাকে ধরতে পারলো না। অর্থি গ্যারেজ থেকে একটা কার বের করে তাতে চড়ে বসলো। ড্রাইভিং তার অনেকদিন আগেই শেখা ছিল, শুধু বাবা চাচার নিষেধ থাকায় কখনো গাড়ি চালায়নি। অর্থি গাড়ি বের করতে করতে নিশাত সেখানে পৌঁছে গেল। গাড়ির জানালায় ধাক্কা মেরে বলে উঠলো, এ আপু এত রাতে কোথাও যেও না, একবার থামো আপু, মায়ের উপর এমন রেগে যেতে নেই। ও আপু একটিবার থামো। কোনো কথাই আজ অর্থিকে থামাতে পারলো না, যেন সে পণ করেছে আজ যে কোনো একটা পথকে আঁকড়ে ধরার। গাড়ি ছুটে গেল তীব্র বেগে। গাড়ি ছুটে যাওয়ায় নিশাত পড়তে পড়তে নিজেকে সামলালো। ততক্ষণে বাকি সবাই উপস্থিত হলো নিচে। আরহান সাহেবও বেরিয়ে এসেছে। সবাই কেমন উদ্বিগ্ন দেখে আর পরবর্তী সব শুনে নিজেও চিন্তিত হয়ে পড়লো। নিশাত ততক্ষণে দৌড়ে উপরে এলো। রায়ান মাত্রই রুম থেকে বেরিয়েছে বোনের রুমে যাওয়ার জন্য। জ্বরটা কমার বদলে যেন বেড়েই চলেছে, মাথা ব্যথা হচ্ছে, কিন্তু বোন কান্নাকাটি করছে, সেখানে তো যেতেই হবে। কিন্তু সামনে তাকাতেই নিশাতকে ছুটে আসতে দেখে থেমে গেল। নিশাত এসে 2 হাতে স্বামীর জামা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও ডাক্তার বাবু, অর্থি আপু, অর্থি আপুকে থামান প্লিজ। কান্নার কারণে আর কিছু বের করতে সক্ষম হলো না। বউকে এমন করে কাঁদতে দেখে রায়ান বিচলিত হলো। এই তো তার রুম থেকে বের হলো মেয়েটা, আর এর মাঝেই কি এমন হলো যে এমন করে কাঁদছে? বউকে এক হাতে জড়িয়ে নিয়ে অস্থির কণ্ঠে বলল, এভাবে কাঁদছো কেন? বলো কি হয়েছে? অর্থি খারাপ কিছু ঘটিয়েছে? বলো, কান্না থামাও। ততক্ষণে রিমি বেগম ছুটে এলো উপরে। ছেলেকে সামনে দেখতে পেয়ে অশান্ত গলায় বলে উঠলো, মেয়েটা এরিয়াতে বেরিয়ে গেছে বাড়ি থেকে। কই গেছে তাও তো জানি না, দ্রুত যা, আব্বু নিজের বোনকে খুঁজে নিয়ে আয়, জলদি যা আব্বু। বোন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে শুনে যেন রায়ান আরো অস্থির হলো, কিন্তু মুখে সামান্য রেশ ফুটে উঠলো। বউকে সামনে দাঁড় করিয়ে বলল, কান্না থামাও নিশাত, আমি অর্থিকে এখনই ফিরিয়ে নিয়ে আসছি। তুমি কি জানো তোমার ভাইয়া কোথায় থাকে? থাকলে দ্রুত বলো। নিশাত বলল, ওর ভাইয়ের সাথে অর্থিকে খোঁজার কি সম্পর্ক? পেছন থেকে আশ্চর্য কণ্ঠের প্রশ্ন শুনে তাকালো সবাই। সাথী বেগম দাঁড়িয়ে আছেন, যার চোখে মুখে দুশ্চিন্তা, উৎকণ্ঠা স্পষ্ট। যতই হোক মা তো রেগে না হয় মেয়েকে কিছু বলে ফেলেছে, কিন্তু মেয়ে যে সত্যি বেরিয়ে যাবে তা কে জানতো? তার স্বামী আর ছেলে তো বাড়িতে এখন উপস্থিত নেই, তাই তো সাহায্যের জন্য বড় ছেলের কাছে ছুটে এসেছিল। কিন্তু রায়ানের মুখে অমন কথা শুনে একটু অবাকই হয়েছে, তাই এমন প্রশ্ন জুড়ে দিয়েছে। রায়ান সময় নষ্ট করতে চাইল না, তাই সহজভাবে বলে দিল, নিশাতের ফুফাতো ভাই নির্ভারকে অর্থি পছন্দ করে, আই থিঙ্ক ও ওখানেই গেছে। প্রথমে একটু চিনতে কষ্ট হলেও একটু ভাবার পর ঠিকই চিনতে সক্ষম হলো। ওই ছেলেকে ভালোবাসে শুনে চোখ বড় বড় হয়ে এলো। তিনি যতটুকু জেনেছেন বা বুঝেছেন, ওই ছেলে এখনো বেকার, তাছাড়া গরিব ঘরের। অমন ছেলে কি করে তার মেয়েকে ভালো রাখবে? মেয়ের দুশ্চিন্তায় পা টলে উঠলো সাথী বেগমের। দুশ্চিন্তার রাগের মিছিল নিশাতকে দোষারোপ করে উঠলো। তারপর বলল, নিশ্চয়ই তোমার সাথে গ্রামে গিয়ে আমার মেয়েটা এসবে জড়িয়েছিল, তুমি আটকাতে পারলে না আমার মেয়েটাকে? তুমি তো জানো তোমার ভাইয়ের কোনো যোগ্যতা নেই আমার মেয়ের পাশে দাঁড়ানোর। তুমি তোমার ওই বেকার ভাইকে ফুসলিয়েছিলে এসব করার জন্য, তাই না? অর্থের জন্য এমনিতেই চিন্তা হচ্ছিল, এখন আবার চাচি শাশুড়ির এমন দোষারোপ। আর সব থেকে বেশি খারাপ লাগলো তার ভাইকে অভাবে বলাই। বেকার আর গরিব বলে কি সামান্য ভালোবাসার অধিকার নেই? নিশাত সইতে না পেরে আরো ফুপিয়ে উঠলো। বউকে পুনরায় কাঁদতে দেখে রায়ান রেগে গম্ভীর স্বরে চাচির উদ্দেশ্যে বলে উঠলো, মানছি তুমি দুশ্চিন্তায় আসো অর্থের জন্য, কিন্তু এসবের জন্য নিশাতকে দোষারোপ করবে না চাচি। অর্থে আমাদের বিয়ের আগে থেকে নির্ভারকে পছন্দ করে। সাথী বেগম চুপ করে গেল। রিমি বেগম এগিয়ে কান্নারত বউকে বুকে জড়িয়ে ধরলো। স্বামীর এভাবে ভুল না বুঝে সাপোর্ট করার সাথে শাশুড়ির ভরসা পেয়ে নিশাতের কান্নার মাত্রা কিঞ্চিত কমলো। নিশাতের থেকে ঠিকানা নিয়ে রায়ান সামনের দিকে অগ্রসর হলো। তখন নিশাত পিছন থেকে ডেকে উঠলো, আমি আপনার সাথে আসবো ডাক্তার বাবু। রায়ান বাধা দিয়ে বলল, না বাড়িতেই থাকো, আমি অর্থিকে নিয়ে দ্রুত ফিরে আসবো। বলে চলে গেল রায়ান। বাকি সবাই একরাশ চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে রইল বাড়িতে। কে জানে তাদের বাড়ির একমাত্র মেয়েটা এখন কোথায় আছে। আর এদিকে নির্ভারের মেসের সামনে এসে গাড়ি থামালো অর্থি। গাড়ি থেকে নেমে একবার নির্ভারদের বিল্ডিং এর পানে তাকালো। ফোনটা হাতে নিয়ে নির্ভারের নাম্বারে কল লাগালো, কিন্তু ফোন রিসিভ হলো না। ছেলেটা তো কথা দিয়েছিল তার সাথে 2 মিনিটের জন্য কথা বলবে, তাহলে এখন ফোনটা রিসিভ করতে সমস্যা কোথায়? অর্থি জানে না কোন ভরসায় এখানে এসেছে। যে ছেলেটা তার সাথে সামান্য কথা বলে না, তার কাছে ছুটে এসেছে। আদৌ ছেলেটা তাকে বুঝবে তো? কোনো আশা নেই অর্থের মনে, তবুও ছেলেটার দ্বারাই এসেছে। অর্থি হার মানলো না, একের পর এক কল করেই গেল।
কিন্তু প্রতিবারই হতাশ হলো। অর্থী অশ্রু যেন থামতেই চায় না, হাতের পিঠে চোখটা মুছে নিল, না হলে ফোনের স্ক্রিন স্পষ্ট দেখা যায় না, গেলেই বা কি। নিষ্ঠুর পুরুষটার তো কোনো মায়াই হচ্ছে না তার প্রতি। এখন সে কি করবে? বাড়িতে যে বড় মুখ করে বলে এলো আর ফিরবে না, তাহলে কি হার মেনে চলে যাবে? সবাইকে সুযোগ করে দেবে তাকে নিয়ে মজা ওড়ানোর? না, এমন সে কিছুতেই হতে দিবে না। এসেছে যখন ওই ছেলের থেকে কোনো একটা জবাব নিয়েই ফিরবে। সে গেটের দিকে এগিয়ে গেল, একটু উকি ঝুঁকি মারলো, তখন ওই পেছন থেকে একটা মধ্যবয়স্ক পুরুষস্বর ভেসে এলো। তারপর বলল, তুমি সেই মেয়েটা না? আজ আবার কি দিতে আসছো মা? কিন্তু এত রাতে তো তোমার আমি কোথাও যাইতে দিব না। অর্থী কথা শুনে পিছু ফিরে তাকালো। সেদিনের সেই দারোয়ান চাচা। অর্থী ফোন অন করে দেখলো রাত 10টা এখন ছুঁই ছুঁই। এত রাত হয়ে গেছে বুঝি? ভালোই বুঝলো সে যতই বলুক এত রাতে একটা মেয়েকে ছেলেদের মেসে ঢুকতে দিবে না। অর্থী হঠাৎ করে হাঁটু ভেঙে বসে পড়লো নিচে, দু হাতে দারোয়ানের পা জড়িয়ে ধরে কান্নারত স্বরে অনুনয় করে বলল, আমাকে একটিবার ভিতরে যেতে দিন চাচা, শুধু একটিবার। আমি কথা দিচ্ছি মাত্র 5 মিনিট থাকবো, আর কখনো আসবো না এখানে। আজ যেতে না দিলে আমার যে মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না চাচা, একটু দয়া করেন আমাকে। মেয়ের বয়সী একটা মেয়ের এমন কাণ্ডে আর কান্নারত স্বরে অনুনয় শুনে দারোয়ান চাচার মন ভিজলো বোধ হয়। নিচু হয়ে অর্থীকে টেনে তুলে বলল, এমন করে কাঁদতে নাই আম্মা, জানি না কি হয়েছে তোমার, কিন্তু নিজের উপর ভরসা রাখো। আমি গেট খুলে দিতেছি, তুমি কিন্তু দ্রুত ফিরে আইবা। অর্থী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দারোয়ান গেট খুলে দিতে ব্যতিগ্রস্ত হয়ে মেসের ভেতর ঢুকে পড়লো। পায়ের গতি বাড়িয়ে 3 তলার সিঁড়ি ভেঙে 4র্থ তলায় পৌঁছালো। নির্ভারের সেই রুমের সামনে এসে হাঁপিয়ে উঠলো, জোরে দুটো শ্বাস ফেলে দরজায় নক করলো। দরজা খুলতে এক অন্য পুরুষের মুখ দেখে চিন্তিত হলো, লোকটা কি বাসায় নেই? উদ্বিগ্ন কণ্ঠে বলল, নির্ভার আছে? এত রাতে একটা মেয়েকে দেখে অবাক হয়ে হলো ছেলেটা। নির্ভারের নাম শুনতে ছেলেটা অবাকতার মাঝে দরজা থেকে হালকা সরে আঙুল দিয়ে ইশারা করলো। অর্থী সেই বরাবর তাকাতেই সামনে এক চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখে দৌড়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো। ছেলেটা বোধহয় কিছু বুঝলো, তাই তাদের একা ছেড়ে দিয়ে দরজা ভিড়িয়ে রেখে চলে গেল। নির্ভার বসে বসে বই পড়ছিল, পাশেই ফোনটা সাইলেন্ট করে ফেলে রেখেছিল। ভেবেছিল পড়া শেষ করে মেয়েটাকে কল করবে, কিন্তু হঠাৎ অর্থীর স্বর কাছ থেকে পেয়ে বুকটা কেঁপে উঠলো। তখন ওই আতঙ্ক নিয়ে উঠে সামনে তাকিয়ে মেয়েটাকে দেখতে যেন তার পৃথিবী থমকে গেল। মেয়েটার এমন বিধ্বস্ত চেহারা কেন? আর এত রাতে এইভাবে ছুটে এসেছে কেন? সে তো কথা দিয়েছিল কথা বলবে রোজ, তাহলে কি এমন কারণ উপস্থিত হলো যে মেয়েটাকে এভাবে তার সামনে ছুটে আসতে হলো? তার ভাবনার মাঝে অর্থী তাকে ঝাঁপড়ে ধরায় যেন আরো ভয় আর উৎকণ্ঠা তাকে এসে ঘিরে ধরলো। নির্ভারের শ্বাস জোরালো হয়ে এলো। নির্ভারকে আরো অশান্ত করে দিতে বলে উঠলো অর্থী, আমি চলে এসেছি সিনিয়র, সব ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমাকে গ্রহণ করবেন তো আপনি? বলুন না, করবেন তো? কান্নারত স্বরের এমন ভয়ঙ্কর বাক্য শ্রবণ করে নির্ভারের যেন মাথায় আকাশ ভেঙে পড়লো, বুক কাঁপলো, মন পড়লো, তবুও মেয়েটাকে দুহাতে জড়িয়ে নিয়ে ভরসা দিল না। শুধু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি এমন ঘটেছে যে আমার কাছে ছুটে আসতে হলো? অর্থী বলল, বাবা আমার বিয়ে দিতে চাই, আমাকে দেখতে এসেছিল, কিন্তু আমি বিয়ে করতে চাই না সিনিয়র, আপনাকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না। শেষ পর্যন্ত সেই দিন চলে এলো বুঝি? দুঃখ তো পাওয়ারই ছিল, কিন্তু দিনটা আরো কিছুদিন পর আসতো। মেয়েটাকে মনে করা, মন খারাপ করার জন্য আরো কিছু স্মৃতি তৈরি হতো, তারপর আসতো। এত ব্যস্ততা ছিল বুঝি তাদের আলাদা করার? স্বরটাও আরো শান্ত হয়ে এলো। মেয়েটাকে আর একটু ভেঙে দিতে বলে উঠলো, আমাকে ছাড়ো মেয়ে, এভাবে কেউ দেখলে তোমার গায়ে কলঙ্কের কালি লেপটে দিবে, যা এই অধম সইতে পারবে না। মেয়েটা ছাড়লো না, আর না তো নিজেকে ভাঙতে সুযোগ দিল, আর একটু আঁকড়ে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, মেয়েদের ক্ষেত্রে ভালোবাসা আর কলঙ্ক দুটোই মুদ্রার 2 পৃষ্ঠের মতো, যে কোনো একটিকে গ্রহণ করতে চাইলে অন্যটিকেও গ্রহণ করতে হয়। যেদিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করেছি সেদিন থেকে আপনার নামের কলঙ্ক নিজের নামে জড়িয়ে নিয়েছি, আর আজীবন হাসি মুখে তা বরণ করে নিব আমি। মেয়েটারে তো বুঝদারের মতো শান্ত কণ্ঠের বাক্যগুলো নির্ভারকে নাড়িয়ে তুললো। মেয়েটা এত পাগল কেন? কেন নিজের ভালো বুঝতে চাইছে না? সরে অসহায়তা ফুটিয়ে তুলে বলল, সামান্য এক বেকার পুরুষের জন্য এত উন্মাদ কেন তুমি? আমার মতো পুরুষদের জন্য এত উন্মাদনা মানায় না মেয়ে, বিনিময়ে এক বুক কষ্টবিহীন কিছুই যে পাওয়ার থাকে না। এত যুক্তি মেয়েটা মানতে চাইল না। এত টানাপোড়েন, এত বাস্তবতাকে উপেক্ষা করে জবাব দিল, কারণ আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসা বেকার সফল ধনী গরিব যোগ্য অযোগ্য এসব দেখে হয় না সিনিয়র, ভালোবাসা হয় মন দেখে, আর মনের কোনো যোগ্যতা নির্ধারণ করা যায় না। তার মতো একটা সাধারণ ছেলের কপালে বুঝি এত ভালোবাসা লেখা ছিল? এ পর্যায়ে হাত উঁচিয়ে মেয়েটাকে বুক থেকে সরালো। অর্থী মুখ তুলে তাকাতেই নির্ভার তাকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। নিজের সামনে 2 হাঁটু ভেঙে বসে পড়লো, হাত বাড়িয়ে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিল, কিন্তু তা পুনরায় আবারও ভরে উঠলো। এবার অর্থীকেও অবাক করে দিতে অদ্ভুত কাজ করে বসলো নির্ভার। অর্থীর একটা হাত টেনে নিজের মুখের সামনে এনে আলতো স্পর্শে নিজের অধর ছোঁয়ালো। এমন কাজে অর্থী কেঁপে উঠলো, মনটা ভরে উঠলো এই ভেবে, ছেলেটা কি তাকে গ্রহণ করলো? না হলে এভাবে স্পর্শ করলো কেন? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলো, তা পুনরায় নিভিয়ে দিতে নির্ভার অর্থীর ধরা সেই হাতখানা নিজের 2 হাতের আজলাই পুড়ে নিয়ে নিজের গলার সাথে ঠেসে ধরলো, আর চোখ দুটো ঝাপসা হয়ে এলো। 2 জোড়া সিক্ত নয়নের মিলন ঘটলো। সে একই অসহায় স্বরে বলল, চলো তোমাদের বাড়িতে যাই। ছেলেটা তাকে ফিরিয়ে দিল। এত কিছুর পরেও বুঝি ছেলেটার মন গলল না? আর এত ভালোবাসা, এত পাগলাময় নিষ্ঠুর পুরুষটার মনে কি একটু প্রভাব ফেলতে পারলো না? পুনরায় অঝুরে বর্ষণ ধারা বইতে শুরু করলো। অভিমান জড়িত কণ্ঠে বলে উঠলো মেয়েটা, আপনি আমাকে মেনে না নিলেও আমি ওই বাড়ি ফিরবো না, মরে যাবো তবুও না, গেলেই তো চিরতরে
তোরে আপনাকে হারাতে হবে, তার চেয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। এমন কথা বলতে কি মেয়েটার বুক কাঁপলো না? সে কি জানে না তার কষ্টে এই অধম পুরুষটার ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে? অর্থের ধরা হাতটা আরো চাপ বাড়িয়ে ধরলো, শেষবারের মতো বলল, যাকে এত ভালোবাসো তার শেষ কথাটা রাখবে না? এই অযোগ্য ছেলেটার কথা শুনবে না বুঝি? অর্থী অভিমানে আর কথাই বললো না। কি লাভ হলো রাগ করে বাড়ি ছাড়ার? যাকে ভালোবেসে পরিবার ছেড়ে আসলো সেই ছেলেটা দেখে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। গলার স্বর রুদ্ধ হলো, কিন্তু চোখের ধারা অবিরাম রইলো। অর্থীকে চুপ করতে দেখে উঠে দাঁড়ালো নির্ভার। এটার হাত ছাড়লো না, হাতে হাত রেখে সামনে অগ্রসর হলো। আশ্চর্য হয়ে তাকিয়ে থাকা কয়েক জোড়া চোখকে পাত্তা দিল না। পূজা নেমে এসে গেট পেরোতেই থেমে দাঁড়ালো। একই স্থানে প্রায় মিনিট খানিক দাঁড়িয়ে থাকতে দেখে অর্থী মুখ তুলে তাকালো। সামনে চোখ পড়তেই শঙ্কিত হলো বদন। সামনে যে শক্ত সিট তুলে তার বড় ভাই হয়ে দাঁড়িয়ে আছে। রায়ানকে দেখতে পেয়ে নির্ভার অর্থের হাতখানা ছেড়ে দিল। রায়ান তার লক্ষ্য করতেই বোনকে ডেকে উঠলো, ভাইয়ের কাছে আই। ভয় পেলেও ভাইয়ের ডাক অগ্রাহ্য করলো না অর্থী। সামনে দাঁড়ানো গম্ভীর ভাইটাকে যেন ভরসার স্থল হিসেবে ধরে নিল। দৌড়ে গিয়ে ভাইকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। রায়ান বোনকে আগলে নিয়ে মাথায় হাত রাখলো একটা। বোনের প্রতি অভিমান হয়েছে বুঝি? গম্ভীর ছেলেটা শান্ত কণ্ঠে বলে উঠলো, মানছি ভাই একটু গম্ভীর, কারোর সাথে হেসে কথা বলতে জানে না। তাই বলে ভাইয়ের ভালোবাসা কি কম ছিল যে একটা ছেলেকে ভালোবেসে আমার ছোট বোন বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারলো? অথচ ভাইয়ের কাছে গিয়ে একবার বলতে পারলো না যে সে কাউকে ভালোবাসে? ভাই খুব খারাপ বুঝি? অর্থী আরো জোরে কেঁদে উঠলো। ভাইকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো। মাথা নেড়ে পাগলের মতো বলতে লাগলো, তুমি একদম খারাপ নো ভাইয়া, তোমার বোনটাই খারাপ। আমি কি করবো বুঝতে পারিনি ভাইয়া, তাই বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম। কিন্তু তুমিও আমাকে বাড়ি ফিরতে বলো না। বাড়ি ফিরলে আব্বু আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে ভাইয়া। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, মরে যাবো আমি ভাইয়া। ওই ছেলেটাকে ছাড়া তোমার বোন মরে যাবে। তোমার বোন ওই ছেলেটাকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করো। ওই ছেলে ছাড়া থাকতে পারবে না তোমার বোন। এত কথার পরিবর্তে বোনকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হুশ, শান্ত হ, কান্না থামা আগে। আর একটু কান্না করলে কিন্তু ভাই তোর কোনো কথাই শুনবে না। ভাইয়ের বুকে পড়ে থেকে একটু শান্ত হলো অর্থী। বোনকে শান্ত হতে দেখে বুক থেকে চোখ তুলে চোখ দুটো মুছে দিয়ে বলল, ভাইয়ার প্রতি ভরসা আছে তো? থাকলে আর এক ফোঁটা জল দেখতে চাই না। আমি সবসময় বোনের পাশে আছি। ভাইয়ের ভরসা একটু স্বস্তি পেল, কিন্তু উৎকণ্ঠা দমাতে পারলো না। ভাইয়ের কাছে এতক্ষণ তাকেই চাইলো যে তাকে ফিরিয়ে দিয়েছে কিছু মুহূর্ত পূর্বে। তাকে কি আদৌ পাওয়া হবে কখনো? না পেলেও অন্তত অন্য ছেলেকে বিয়ে করে এই ছেলেটাকে মন থেকে মুছে দিতে কখনোই পারবে না। তার ভাবনার মাঝে আরেকটি গাড়ি এসে থামলো তাদের কাছে। তিনটি মানুষ সেদিকে তাকালো। গাড়ি থেকে নেমে দৌড়ে কাছে এলো পিয়াস। বোনকে দেখতে পেয়ে আগে বোনকে আগলে নিল বুকে, তারপর সামনে দাঁড় করিয়ে বলে উঠলো, এই পাগল, কাউকে ভালোবাসিস এটা অন্তত আমাকে তো জানাতে পারতিস। দরকার হলে তোর বাপ কেন ওই ছেলেকে পিটিয়ে পিটিয়ে বিয়ের জন্য রাজি করাতাম। কিন্তু এভাবে বাড়ি থেকে চলে এসে কেউ ভয় দেখায়? আরেকটু হলে তো তোর জন্য হার্ট অ্যাটাক করে ফেলতাম বনু। দ্বিতীয়বার এমন করলে আমাকে ফোন করে আসবি কেমন, যাতে তোর ভাইটা বেঁচে থাকতে পারে। ভাইয়ের কথায় অর্থী না চাইতেও কিঞ্চিত হেসে ফেললো। রায়ান ভ্রুকুচকে তাকালো ছোট ভাইয়ের পানে। এক পাগল এসেছে আরেক পাগলকে বুঝাতে। যত সব, বাড়ির সবাই চিন্তা করছে আর রাতও ভালোই হয়েছে, বোনকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তাই আর কথা বাড়ালো না। বোনকে বলে গাড়ির দিকে আগাতে যাবে তখন পুনরায় চোখ পড়লো নতমস্তকে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে। কি মনে করে আবার দাঁড়িয়ে পড়লো। স্থির নয়নে কিছু বল তাকালো ছেলেটার পানে, হয়তো কিছু বোঝার চেষ্টা করলো। আকস্মাৎ নির্ভরের উদ্দেশ্যে প্রশ্ন জুড়ে দিল, ভালোবাসো আমার বোনকে? রাগ কিছুটা প্রশমিত হতেই বাড়ির দোরগোড়ায় এসে থামলো আরমান সাহেব। রাত এখন ভালোই বেড়েছে। সদর দরজা পেরোতেই হলরুমের সবাইকে বসে থাকতে দেখে স্থির হলেন তিনি। ফ্রুকুচকে এলো। সবাই হলরুমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আরহান বাবু পাইচারি করে বেড়াচ্ছে। তিনি একটু অগ্রসর হয়ে সামনে দাঁড়ালেন। ভাইকে দেখতে পেয়ে থেমে গেলেন আরহান বাবু। বাকি সবাই যার যার জায়গায় স্থির রইলেন। সাথী বেগম তাকেও দেখলেন না স্বামীর পানে। আরমান বাবু উদ্বিগ্ন হয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, কি হয়েছে ভাইয়া, এভাবে সবাই এখানে বসে আছো কেন? মেয়েকে মারার সময় তেমন কিছু না বললেও এখন যেন ক্রোধ দ্বিগুণ আকার ধারণ করলো আরহান সাহেবের। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, এই তোর বাড়ি ফেরার সময় হলো বুঝি? মেয়ে যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে তার কোনো খবর রাখিস? আরমান বাবুর মাথায় বোধহয় বাজ পড়লো। মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? আর তাকে এই কথা কেউ একবার বলবে না? মেয়েকে জীবনে প্রথমবার থাপ্পড় মেরেছে, এমনিতেই চিন্তিত ছিল, মন খারাপ ছিল। আচ্ছা, তার মারের জন্যই কি মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল? তিনি আরেকটু উদ্বিগ্ন হয়ে বলল, ওর ঠিক কোথায় গেছে ভাইয়া? কেউ গেছে তো ওকে আনতে, আমাকে জানাওনি কেন? আরহান সাহেব বলল, জেনে কি করবি তুই? মেয়েটাকে মারার সময় তো মনে ছিল না কিছু। মেয়েটা কাউকে ভালোই তো বেসেছে, এতে তোদের সমস্যাটা কোথায় বলতো? বড় ভাইয়ের কড়া স্বরের ধমকে একটু চুপ থাকলেন। পরবর্তীতে পুনরায় শান্ত স্বরে বলল, মেয়ে যদি ভুল কাউকে ভালোবাসে তাহলে তো তাকে থামানোর চেষ্টা করবোই, তাই না ভাইয়া? তুমিও কি চাও মেয়ে এমন ঘরে যাক যেখানে তার অভাবের দিন পার করতে হয়? তুমি বিয়ে দিতে এমন জায়গায়? এমন প্রশ্ন শুনে দাঁত কটমট করে ভাইয়ের পানে তাকালো আরহান সাহেব। একই কণ্ঠে বলল, যদি সাধারণ ঘরের কাউকে নিজের ছেলের বউ করে নিয়ে আসতে পারি তাহলে মেয়েকেও অমন ঘরে বিয়ে দিতে রাজি। আর যদি
যদি মেয়েটা ছেলেকে ভালোবাসে তো, আর আমাদের তো কম নেই যে মেয়ে অভাবে থাকলে তাকে দেখতে পারবো না। অন্তত মেয়েকে বুঝিয়ে তো বলতে পারতিস, আমাকেও কিছু জানালি না। একজন মেরে বসলি, আরেকজনের কথা শুনে মেয়েটা আমার বেরিয়েই গেল। মেয়ে আমার সহি সালামতে বাড়ি না ফিরলে তোদের দুটোকেই আমি বাড়ি ছাড়া করবো, মনে রাখিস। ভাইয়ের কথায় একটু অবাক হলো। ভাইয়ের এত যুক্তিও মেনে নিতে চাইলো না। এটাও বুঝলো তার ভাই কিছু বলেছে মেয়েকে। রাগ হলো, ভাইয়ের সামনে থেকে সরে বউয়ের সামনে দাঁড়িয়ে চটে গিয়ে বলল, বেয়াদব মহিলা, কি বলছো আমার মেয়েকে? সাহস কি করে হলো আমার মেয়েকে কিছু বলার? মেয়ে আমার কিছু হলে দেখো আমি কি করি। এমন কথা শুনে সাথী বেগমও ছুটে গেল। তিনিও বুঝি ছেড়ে দেওয়ার মানুষ, তেজ নিয়ে বলল, নিজে যখন মেয়েকে মেরেছিলে তার বেলায় কিছু না, তাই না? আর আমি একটু বকেছি তাই বলেই দোষ? যার জন্য করি চুরি সেই বলে চোর, দুমুখো সাপ একটা।